হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম তা হলো, আজকে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে এসএসসি মামলার কিন্তু শুনানিটি ছিল। অর্থাৎ গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্ট থেকে যে রায় দিয়েছিল, সেই রায়টি কিন্তু আজকে সুপ্রিম কোর্টে আবার শুনানি হয়েছে। অর্থাৎ গত 29 তারিখে শুনানির পর যে সময় পাওয়া যায়নি, সেই সময় সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে এই মামলাটি গত দিন অর্থাৎ 6 মেতে আবার শুনানি হবে, কিন্তু 6 মেতে সেরকম কোনো শুনানি সম্ভব হয়নি। তাই আজকের দিন অর্থাৎ 7ই মে এই শুনানিটি আবার হয়েছে। আজকের এই শুনানিতে কী হলো সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা জানেন যে গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্ট থেকে যে রায় দিয়েছিল, সেই রায়টি ছিল একটি যুগান্তকারী রায়। সেই রায়ের ফলে প্রায় 26,000 শিক্ষকের কিন্তু চাকরিটি বাতিল হয়ে গেছিল। তার ফলে রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি এবং যারা চাকরিহারা সেসব এসএসসি শিক্ষকরা তারা সুপ্রিম কোর্টে দরবার করেছিল এবং সুপ্রিম কোর্ট 29শে এপ্রিলে কিন্তু সেই মামলাটি উঠেছিল। সেখানে স্থগিতাদেশ কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি, শুধুমাত্র যেখানে সুপারনিউমারি পোস্টে সিবিআই তদন্ত করে যদি মনে করে যে কোনো মন্ত্রিসভার কোনো সদস্যকে হেফাজতে নিতে পারবে, শুধুমাত্র এই অর্ডারটির ক্ষেত্রেই কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল এবং পরবর্তী ডেট রাখা হয়েছিল 6ই মে। কিন্তু 6 মে আপনারা জানেন যে সময়ের অভাবের জন্য সেই মামলাটির হিয়ারিং কিন্তু সেদিন সম্ভব হয়নি। তাই আজকের অর্থাৎ 7ই মেতে এই মামলাটি আবার মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয়ের টেবিলে ওঠে এবং একটি মামলার পরে এই মামলাটি কিন্তু আজকের আবার শুরু হয়। এই মামলায় আজকের প্রধান বিচারপতি ঘর প্রথম থেকেই কিন্তু আপনাদের এসএসসি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারা যেসব শিক্ষক শিক্ষিকারা আছেন এবং যারা চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা এখন রাস্তায় বসে আছেন, অর্থাৎ তারা এখনও চাকরি পাননি, তারা সবাই কিন্তু আজকে এসএলপি দাখিল করেছিল। এই ঘরটি প্রায় উকিল এবং আইনজীবীদের সমন্বয়ে কিন্তু ভর্তি হয়ে গেছিল এবং কোলাহলে কিন্তু প্রধান বিচারপতিকে বলতে বাধ্য হয়েছে যে এটি কোনো রাজনীতির জায়গা নয়, আপনারা সুষ্ঠুভাবে এখানে শুনানি করুন, আমি সমস্ত শুনানিটি কিন্তু শুনবো। তিনি কিন্তু এরপরে শুনানিটি যখন শুরু হয় তখন এসএসসি থেকে বলা হয় যে তারা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের কিন্তু নাম দিতে প্রস্তুত আছে এবং যে 26,000 ক্যান্ডিডেট তারা প্যানেল হিসেবে 2016 সালে প্যানেল তৈরি করেছিল, সেই প্যানেলটি কিন্তু তারা যারা যোগ্য অর্থাৎ 19,000 যোগ্য চাকরি প্রার্থীদের নাম তারা কিন্তু এই মুহূর্তে দিতে পারবে এবং 8,300 জনের কিছু বেশি জনকে তারা অযোগ্য হিসেবে এখন অবধি চিহ্নিত করতে পেরেছে। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানতে চান, আপনাদের কাছে তো কোনো ওএমআর সিটের হার্ড কপি নেই, তাহলে আপনার হার্ড কপিটি তো আপনারা নষ্ট করে ফেলেছেন। আপনাদের কাছে আপনারা বলছেন, এসএসসি চেয়ারম্যানও গত হাইকোর্টে জানিয়েছিল যে তাদের কাছে কোনো স্ক্যান কপিও নেই, অর্থাৎ তাদের ওএমআর শিটের কোনো স্ক্যান কপি না থাকায় আপনারা কিসের ভিত্তিতে বলছেন কারা যোগ্য কারা অযোগ্য, আপনারা কীভাবে সেটা বিচার করবেন? তখন এসএসসির যিনি উকিল ছিলেন তিনি বলছেন যে না, আমাদের কাছে স্ক্যান কপিটি আছে, অর্থাৎ নাইসা থেকে আমরা এই স্ক্যান কপিটি আনিয়েছি এবং এসএসসিতে যে দুর্নীতি হয়েছে সিবিআই যে তদন্ত করে তারাও যে ওএমআর শিটটি আমাদের অর্থাৎ এসএসসি বোর্ডকে দিয়েছে, সে সঙ্গে তাদের কাছে যে কপিটি আছে তারা তা ট্যালি করে দেখেছে যে প্রায় 8,324 জনের মতো কিন্তু অযোগ্য ক্যান্ডিডেট সেখানে রয়েছে, বাকি 19,000 জন কিন্তু সেখানে যোগ্য রয়েছে বলে তারা জানিয়েছে। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেব জানিয়েছেন যে আপনারা কিন্তু ওএমআর শিটের স্ক্যানটি যে করেছেন, যে আপনাদের যে নাইসাকে আপনারা অর্ডার দিয়েছেন, সেই নাইসা আবার থার্ড পার্টিকে কেন অর্ডার দিল এবং আপনারা সেটি কেন সেটা দায়িত্ব নিলেন না, আপনারা তাদের না জেনে কেন একটা এত গুরুত্বপূর্ণ বিষয়টি একটি থার্ড কোম্পানিকে আপনারা দিতে গেলেন, সেই কারণে কিন্তু আপনারা এখানে দায়িত্ববোধের অভাব বলে কিন্তু তিরস্কার করেছেন এসএসসি বোর্ডকে। তারপরে এসএসসির এই মন্তব্য শুনে প্রধান বিচারপতি যখন মন্তব্য করলেন যে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে যখন তারা বলছে যে তারা যোগ্য অযোগ্যদের বাছতে পারবে এবং তারা যোগ্য ক্যান্ডিডেটদের সবার সামনে তাদের তালিকা তুলে দিতে পারবে, তখন এই সমস্ত প্যানেলটি বাতিল করা যুক্তিগ্রাহ্য হচ্ছে না। এই যুক্তি দেখিয়ে প্রধান বিচারপতি মহাশয় আগামী
16ই জুলাই অবধি, অর্থাৎ মামলার পরবর্তী যে ডেট পড়েছে সেই ডেট অবধি কিন্তু এই মামলাটির অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। অর্থাৎ এখনই এই চাকরিহারা যেসব এসএসসি ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু চাকরিটি যাচ্ছে না এবং তারাও মাইনে এই মুহূর্তে পাবেন। কিন্তু তার সঙ্গে একটি সত্য কিন্তু বিচারপতি মহাশয় দিয়েছেন যে যারা অযোগ্য হিসেবে মনে করছেন এবং যারা পূর্ববর্তীতে মুচলেখা দিয়েছেন তাদের কিন্তু আরেকটি মুচলেখা দিতে হবে। তাদের যদি চাকরিটি চলে যায় তাদের কিন্তু সমস্ত বেতন ফেরত দিতে হবে এবং সঙ্গে 12% সুদ সহ তাদের সেই বেতনটি কিন্তু দিতে হবে। এরকম একটি মুচলেখা দিয়ে তারা কিন্তু পরবর্তীতে চাকরি করতে পারবেন। অর্থাৎ কোর্টের অর্ডার যা হবে সেই অর্ডার কিন্তু তাদের মানতে তারা বাধ্য থাকবে। এছাড়াও চিফ জাস্টিস জানিয়েছেন যে সিবিআই যেরকম তদন্ত করছে সেরকম তদন্ত কিন্তু চলবে। আর যে সুপার নিউমেরি পোস্টে যে হেফাজতে নিয়ে যে সিবিআই তদন্ত করবে সেই হেফাজতে এখনও নিতে পারবেন। অর্থাৎ সেই ক্ষেত্রেও তিনি কিন্তু স্থগিতাদেশ দিয়েছেন। অর্থাৎ দুটি ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সেই সমগ্র যে রায়টি আছে সেই রায়টির উপরে স্থগিতাদেশ, অর্থাৎ চাকরিহারাদের এখনই চাকরি যাচ্ছে না। এবং আরেকটি স্থগিতাদেশ সুপার নিউমেরি পোস্টে যে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিতে কিন্তু এখন সিবিআই পারবে না, কিন্তু সিবিআই এখন তদন্ত চালিয়ে যাবে এবং পরবর্তী যে ডেটটি শুনানির জন্য স্থির করা হয়েছে অর্থাৎ আগামী 16ই জুলাই কিন্তু এই মামলাটি আবার প্রধান বিচারপতির টেবিলে উঠবে। তখন তিনি বিচার বিবেচনা করে দেখে যে রায় দেবেন সেই রায়টি কিন্তু সকলকে মেনে নিতে হবে। এবং এসএসসিও যে দাবি করেছে 19,000 যোগ্য, সেই যোগ্য ক্যান্ডিডেট যদি তারা সঠিক যোগ্যদের নাম দিতে পারে তাহলে কিন্তু অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু জানিয়েছেন যে তিনিও সেই রায়টি অবশ্যই মেনে নেবেন, কারণ যোগ্যদের নাম যদি এসএসসি দিতে পারে তাহলে সেক্ষেত্রে তার আর অন্য কিছু বলার নেই। নেক্সট ডেট অফ হিয়ারিং 16 জুলাই রেখেছে এবং 16 জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না। তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে, মামলা হেডেক বলে, এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই। এটাই হচ্ছে আদেশ। দাদা আপনি একবার বললেন কি যদি এটা ঠিক হয়ে যায় কারা ন্যায্যভাবে পেয়েছে কারা মানে ইলিগালি পেয়েছে, যদি এটা সেগ্রিগেট করা যায় তাহলে আপনার কোনো গ্রাজ থাকবে না, আপনি ওটা বলেছেন। আমরা পরিষ্কার বলছি যদি কেউ দেখাতে পারে যে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে, নিয়োগের পেছনে দুর্নীতি, তার চাকরি যাবে, তার চাকরি থাক, আমার কোনো আপত্তি নেই। আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা। এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে, অনেক আইনি জটিলতা আছে, সেটা নিয়ে 16 তারিখে শুনানি হবে। আরও মুশকিল হচ্ছে দেখা গেল যে সকলে মিলে এমন হইচই করছে এখানে, এটা অদ্ভুত ব্যাপার, যার ফলে বিচারপতিরা খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ছে। বললেন তো, হ্যাঁ, কেন একদল লোক খুব চেঁচাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি করে, তখনই বললেন যে এতে রাজনীতি জায়গা না। এসএসসি বলছিল যে তারা এই সেগ্রিগেশনটা কি করে করা সম্ভব সেটা আজকে তারা জানাবে। আজকে তাদের যে বক্তব্য সেটা থেকে কি আদৌ কোনো অবস্থান স্পষ্ট হয়েছে? তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করব, কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছে না। আমরা যে সওয়াল করলাম সেটা জাজমেন্টে রেকর্ড করেছি, এসএসসি বলছে আমরা করতে পারছি না। এখন দেখা যাক পরের দিন শুনানি কি হয়। আজকে বললেন কি এসএসসি যদি এফিডেভিট করে সেগ্রিগেট করে দেয় তাহলে আপনাদের কোনো সমস্যা নেই? নিশ্চয়ই। তো আপনাদের কোনো আশঙ্কাও রয়েছে যে হাইকোর্টে তো এটা হলো না, সুপ্রিম কোর্টে কি করে দেবে ওরা? ওদের তো বলতে হবে, তারপরে তদন্ত করলে বেরোবে তারও সব চুরি হয়েছে। দেখা যাক কি দেয় ওরা। প্রকৃত যোগ্যদের তালিকা কি এসএসসি দিতে পারবে? যাদের যোগ্য বলে এসএসসি মনে করছে তারা কি সত্যি প্রকৃত যোগ্য? তার মধ্যেও কি কোনো রকম দুর্নীতি নেই? সেটি কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। তবে দেখা যাক আগামী 16ই জুলাই এসএসসি যে দিতে চলেছে তালিকাটি, পূর্ণাঙ্গ তালিকাটি আশা করি এইবারে সুপ্রিম কোর্টে দিতে চলেছে এবং সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই দিকে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ তাকিয়ে রয়েছে। তার উপরে নির্ভর করে এইসব চাকরিহারাদের কিন্তু পরবর্তীকালে কর্মপদ্ধতি অর্থাৎ তাদের চাকরিটি থাকবে কি থাকবে না তার উপরে একটি বড় ফ্যাসলা কিন্তু হতে চলেছে। কিন্তু বিকাশবাবু বারবার বলেছেন এসএসসি কিন্তু যোগ্য ব্যক্তিদের যে হলফনামা আকারে কিন্তু জমা দিতে হবে। তারা যদি প্রকৃতই যোগ্য প্রার্থীদের যদি হলফনামা আকারে সুপ্রিম কোর্টে জমা দিতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের আর কোনো কিছু বলার থাকবে না এবং তারা সেটি কিন্তু মেনে নেবে। কিন্তু হলফনামা আকারে না দিয়ে শুধুমাত্র ধোঁয়াশার মতো যদি কোনো রকম তথ্য সুপ্রিম কোর্টে পেশ করে তবে কিন্তু তারা তা মানবে না। তাই নিয়ে কিন্তু আবার চ্যালেঞ্জ হবে, পরবর্তীতে আবার সেটি নিয়ে কিন্তু যারা চাকরি প্রার্থীরা আছেন তারা কিন্তু বা চাকরি হারা যেসব এসএসসি ক্যান্ডিডেট আছেন তারা আবার সমস্যার মধ্যে পড়তে। তাই এসএসসি যেন প্রকৃত যোগ্য যারা আছে সেই যে
23 লাখ যে ওএমআর সিট আছে সে সম্পূর্ণ ওএমআর সিটটি যদি পুনর্মূল্যায়ন করে আবার যোগ্যদের তালিকা যদি নির্ধারণ করে তবে মনে করা হচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না, এবং তার সঙ্গে যদি একাডেমিক স্কোর এবং পার্সোনালিটি টেস্টের নম্বরটি যোগ করে নতুন একটি প্যানেল তৈরি করে যোগ্যদের তালিকা যদি সুপ্রিম কোর্টে দেয় তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। এরকম লেটেস্ট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আমরা যখনই এরকম লেটেস্ট ভিডিও দেবো অবশ্যই আপনারা নোটিফিকেশন আকারে সেই ভিডিওগুলি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এর সঙ্গে বলে রাখি যে আপনাদের এই সমস্ত যে ঘটনাটি আমি আপনাদের সঙ্গে বর্ণনা করলাম তা কিন্তু আপনারা শেষ অবধি দেখুন। আমি বিখ্যাত যেসব চ্যানেলগুলো আছে সেই চ্যানেল থেকে কিছু নিউজ সংগ্রহ করে আপনাদের সঙ্গে দিতে পারলাম। আপনারা দেখতে থাকুন শেষ অবধি। প্রত্যেকটি প্রসঙ্গ কিন্তু আপনাদের মহামূল্যবান বলে আমরা মনে করি। আপনারা শেষ অবধি কিন্তু ভিডিওটি দেখুন, তাহলে সমস্ত ব্যাপারটি আজকে সুপ্রিম কোর্টে কী ঘটেছে, কী হতে চলেছে এবং ভবিষ্যতে কী হতে পারে আপনার সব কিছুর ধারণাই স্পষ্ট হয়ে যাবে। তা চলুন সেই ভিডিও বা সেই নিউজগুলি আপনারা দেখতে থাকুন। সুপ্রিম কোর্টে জানিয়ে দিল এসএসসি এবং প্রায় 7,000 অবৈধ নিয়োগ কার্যত মানল স্কুল সার্ভিস কমিশন। কারা যোগ্য কারা অযোগ্য কেন এতদিন বলতে পারেনি এসএসসি? বিভিন্ন প্রশ্ন উঠছে। আপনারা জানেন সমালোচনার মুখে এসএসসি জানায় আগেই যে যোগ্য অযোগ্যদের তালিকা আছে, কিন্তু সুপ্রিম কোর্টে তারা আজকে জানালো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, তাহলে অবশেষে কোন বাধ্যতার মুখে পড়ে এসএসসি মানতে বাধ্য হলো যে 19,000 চাকরি প্রাপক তারা যোগ্য? দেখো, তার কারণ ছিল কি, একটা সংবাদ মাধ্যম হোক বা বাইরে আলোচনা হচ্ছিল কি যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদের কেন চাকরি যাবে, তাদেরকে কেন টাকা ফেরত দিতে হবে, এই প্রশ্নগুলো উঠছিল। তখনই আমরা দেখছিলাম গত সোমবারই প্রথম সুপ্রিম কোর্টে আশ্বস্ত করেছিল এসএসসিকে তারা সেগ্রিগেট করতে পারেন, তাদের কাছে সেকেন্ডারি কিছু ডেটা রয়েছে। আজকে দীর্ঘ শুনানির সময় সবার নজর ছিল কি আজকে এসএসসি তরফ থেকে তারা আইনজীবীরা কি বলেন। আজকে এসএসসি তরফ থেকে যেটা জানানো হয়েছে পাপিয়া, সেটাতে তারা বলছেন কি 19,000 এরম রয়েছেন যারা টার্নিশ নয়, মানে যারা কালিমালিপ্ত এরম ক্যান্ডিডেট 19,000-এর সংখ্যা ঠিক রয়েছে, যারা ঠিক রয়েছেন। বাকিদের ক্ষেত্রে এটা বলা যেতে পারে কি তারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন। তবে কোন বেসিসে বলছেন এটা আজকে চিফ জাস্টিসও তাদেরকে জিজ্ঞেস করেন কি আপনাদের কাছে তো ডেটাই নেই, ওএমআর সিটটা যেটা ছিল সেটা আপনারা নষ্ট করে দিয়েছেন এবং তার মিরর ইমেজ বা যার স্ক্যান ইমেজ আপনাদের কাছে নাই, কোন বেসিসে আপনারা এটা বলছেন? তখন এসএসসি তরফ থেকে বলা হয় তারা যে এজেন্সিকে হায়ার করেছিলেন সেই এজেন্সি তাদের সার্ভারে রেখেছে কিছু ডেটা এবং সেখান থেকে যেটাকে পরে সিবিআই সিজ করেছিল সেখান থেকে এটাকে ম্যাচ করা যেতে পারে। কিন্তু তাদের কাছে কিছু ডেটা রয়েছে যেখানে নম্বরগুলো রয়েছে এবং ওএমআর শিট যেটা সিবিআই সিজ করেছে সেটাকে যদি ম্যাচ করা যায় সেক্ষেত্রে তারা বলছেন কি এটাতে একটা ফিগার চলে আসবে, যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের চাকরি যাবে না। আজকে এসএসসি তরফ থেকে হিসেব দেওয়া হয় ক্লাস 9-10-এ কত স্টুডেন্ট টিচার অ্যাপয়েন্ট করা হয়েছিল, 11-12-এর জন্য কত করা হয়েছিল, গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কত অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল। তারা বলছেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সংখ্যা বেশি রয়েছে, যারা নিয়ম মানেননি বা যাদের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্টে, এবং সেটা দেখা যেতে পারে। কিন্তু ক্লাস 9-10 এবং 11-12-এ যারা অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাপয়েন্ট হয়েছিলেন তাদের ক্ষেত্রে তিনি বলছেন সে সংখ্যাটা খুবই কম রয়েছে। 9-10-এর জন্য 8.5% এবং 11-12-এর জন্য 14.7% যারা টিচার অ্যাপয়েন্ট হয়েছিলেন তাদের ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে এবং সেটা তারা ডেমনস্ট্রেট করে দেখাবেন সুপ্রিম কোর্টের কাছে। আজকে বারবার এই প্রশ্নটা উঠছিল, চিফ জাস্টিস আরও একটা প্রশ্ন করেন কি আপনারা যারা আরটিআই করেছিলেন যে যারা চাকরি পাননি তাদেরকে যে ওএমআর শিট দিয়েছিলেন সেটাতে আপনারা লিখেছিলেন কি অ্যাকর্ডিং টু দ্য সার্ভার বা অ্যাকর্ডিং টু দ্য এসএসসি ডেটা, এটা আপনারা যখন আপনাদের সার্ভারে ছিল না তো আপনারা এটা কেন বলেছিলেন? আজকে আবার ডিফেন্ড করা হয় এসএসসি তরফ থেকে, তারা বলেন কি যেহেতু তারা একটা এজেন্সিকে হায়ার করেছিলেন সেই এজেন্সির কাছে এখনও নাকি ডাটাগুলো রয়েছে, এখনও যখন তাদের ডাটা কোনো প্রয়োজন হয় তারা সেই নাইসা যে এজেন্সি রয়েছে সেখান থেকে চান। উল্টো দিকে নাইসা একটা অন্য এজেন্সিকে হায়ার করেছিল স্ক্যানিং করার জন্য। আজকে চিফ জাস্টিস জিজ্ঞেস করেন কি যখন একটা অন্য এজেন্সিকে হায়ার করা হলো সেটার জন্য কি কোনো টেন্ডারিং প্রসেস করা হয়েছিল? তখন এসএসসি জানায় কি 4টে এজেন্সিকে তারা সাব টেন্ডারিং করেছিলেন একটা কোটেশন নেওয়ার জন্য, 4টে এজেন্সি দিয়েছিল, তার মধ্যে একটা কোম্পানি ডেটা সায়েন্স ইনফরমেটিক্স বলে কোম্পানি তাকে স্ক্যান করার জন্য পরে কাজ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের আজকে চিফ জাস্টিস জিজ্ঞেস করেন কি সুপ্রিম কোর্টেও স্ক্যানিংয়ের অনেক কাজ হয়, এখানে এজেন্সি আছে কিন্তু আমরা সেই এজেন্সিকে দিই যাকে কাজ দেওয়া হয়েছে সেই যেন অন্য কাউকে সাবলেটিং বা অন্য আউটসোর্স না করে দেয়। আজকে চিফ জাস্টিস এইটাও প্রশ্ন করেন এসএসসিকে কি এত বড় সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, 26,000 থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, লাখ লাখ অ্যাপ্লিকেন্ট রয়েছেন, সেক্ষেত্রে আপনারা কেন একটা অন্য এজেন্সিকে দিয়ে তারপরে ছেড়ে দিয়েছেন? কার স্ক্যান করলো না আপনারা নিজের সার্ভারে পরে কেন রাখেননি? যখন
2018-এর পর আপনারা নষ্ট করে দিলেন ওএমআর সিটগুলো। স্ক্যানিংয়ের পর কোর্টের আজকে যুক্তি ছিল এইসব এসএসসি সার্ভারে থাকা উচিত, অর্থাৎ সরকারি সার্ভারে, যেহেতু একটা পাবলিক ইন্টারেস্ট এখানে রয়েছে, এত সংখ্যক মানুষ অ্যাপ্লাই করেছিলেন, তাদের ডেটাগুলো একটা প্রাইভেট কোম্পানির কাছে থাকবে এতদিন, সেটা একটা ডেঞ্জারাস, এ কথাও আজকে চিফ জাস্টিস বলেছেন। তবে আজকে এসএসসির তরফ থেকে জয়দীপ গুপ্তা অ্যাপিয়ার করছিলেন, তিনি ডিফেন্ড করেন কি তারা চাইছেন না কি এত সংখ্যক চাকরি সবার চলে যাক, তারা ডেমনস্ট্রেট করবেন কোর্টের কাছে এই 19,000 যারা রয়েছেন তারা নিয়ম মেনে চাকরি পেয়েছেন, বাকিদের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, সেটার জন্য যা স্টেপ নেওয়ার সুপ্রিম কোর্ট নেবে। তবে আজকে আরও একটা যুক্তি এসএসসি তরফ থেকে দেওয়া হয় কি যে হাইকোর্ট রায় দিয়েছে, সেটাতে তারা বলেছে কি বিনা প্যানেলে যারা চাকরি পেয়েছে বা যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে বা যারা ব্ল্যাঙ্ক ওএমআর সিট দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে কি তাদেরকে টাকা ফেরত দিতে হবে, এই গত 6 বছর যারা চাকরি করেছেন এই টাকাগুলো ফেরত দিতে হবে। সেক্ষেত্রে আজকে এসএসসি বলে এদের ক্ষেত্রেও তো সেগ্রেট করতে হবে, এই ডেটাগুলো তো ওএমআর সিটের উপর ডিপেন্ড করেই বানাতে হবে আমাদেরকে, বা যে ডেটা আমাদের কাছে রয়েছে, তো সেটাকেই বেসিস করে যারা জেনুইন ক্যান্ডিডেট রয়েছে সেটাও বানানো সম্ভব। যে যদি এসএসসি হলফনামা দিয়ে জানায় কোর্টের কাছে যে এই সমস্ত ক্যান্ডিডেটরা যোগ্য এবং এরা একদম জেনুইন, তাহলে পরে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছেন যে তাহলে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো খেদ নেই। কিন্তু এসএসসিকে হলফনামা দিয়ে বলতে হবে যে এরা হচ্ছে যোগ্য এবং এই একদম যে এরাই হচ্ছে জেনুইন আসল ক্যান্ডিডেট এবং এদের চাকরি যোগ্যভাবে হয়েছে, এটা হলফনামা দিয়ে এসএসসি যদি বলে, যদি এসএসসি সেই দায়িত্ব নেয়, তাহলে আইনজীবী বিকাশ ভট্টাচার্য এখন যেটা বলেছেন যে সেক্ষেত্রে তার কোনো আপত্তি নেই, মানে তাদের কোনো আপত্তি নেই। আমি তোমাকে বলছি গোটা মামলাটা শেষ মুহূর্তে এসে এখন এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে যে যোগ্য এবং অযোগ্য এই ক্যান্ডিডেটদেরকে কিভাবে আলাদা করা যাবে। কারণ আজকে এসএসসি প্রথমবার আদালতের সামনে বলেছে যে যোগ্য প্রার্থীদেরকে আলাদা করা সম্ভব এবং সেই সংখ্যাটা হচ্ছে 19,000 এবং এই 19,000 যোগ্য প্রার্থী রয়েছে যারা প্যানেলের মধ্যে ছিলেন, যারা মেধা তালিকার মধ্যে ছিলেন, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে যাদের চাকরি হয়েছে, ফলে এদের চাকরি বৈধ। এই প্রায় 19,000 সংখ্যাটা আজকে এসএসসি আদালতে জানিয়েছে এবং এই প্রধান বিচারপতির প্রশ্ন এসএসসির আইনজীবীর কাছে ছিল যে এইটা তারা পৃথক কীভাবে করছেন। তাতে এসএসসির আইনজীবী বলেছেন নাইসার কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে, সিবিআই তদন্তে যে তথ্য উঠে এসছে, সেই তথ্যের ওপর ভিত্তি করে তারা বলছেন যে এই প্রায় 19,000 চাকরিজীবী তারা হচ্ছেন যোগ্য। এবং প্রধান বিচারপতি এইটা নিয়ে প্রশ্ন তোলেন যে 8,324 জনের নিয়োগ হচ্ছে অবৈধ, এটা এখনো পর্যন্ত মানে কোর্টের সামনে আদালতের সামনে যে সমস্ত তথ্য পেশ করা হয়েছে তাতে উঠে এসছে। তাহলে 8,324 জনের নিয়োগ যদি অবৈধ হয় তাহলে পুরো প্যানেল কেন বাতিল করা হবে? সেক্ষেত্রে যোগ্যদের চিহ্নিত করার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে বারবার এসএসসির তরফ থেকে যেটা আমরা শুনেছি যে বাকি যারা রইল তারা কি বৈধ সেটাকে সার্টিফাই এতদিন পর্যন্ত তারা করতে পারেনি, তাহলে কি সেক্ষেত্রে এসএসসির তরফ থেকে বাকিদের সার্টিফাই করা সম্ভব এমনটা বলা হচ্ছে? এখনো পর্যন্ত কোনো খবর আছে? দেখো এসএসসির কাছে, এসএসসির আইনজীবীর কাছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে এটাই জানতে চেয়েছেন যে এই যে এসএসসি আজকে বলছে যে 19,000 যোগ্য চাকরি প্রার্থী, এই পৃথকীকরণটা তারা কিভাবে করছেন যে এরা যোগ্য এরা অযোগ্য। তাতে এসএসসি সুপ্রিম কোর্টের সামনে যেটা বলেছে যে এই তথ্য নাইসার কাছ থেকে পাওয়া গেছে এবং একই সঙ্গে সিবিআই তদন্তে নেমে এখনো পর্যন্ত যে তথ্য নাইসার কাছ থেকে উদ্ধার করেছে সেই তথ্যের উপর ভিত্তি করেই তারা এটা বলছেন। তার কারণ সিবিআই এবং প্রধান বিচারপতিও বলেছেন যে কোর্টের সামনে এখন অবধি সিবিআই তদন্তের পর যে তথ্য এসেছে তাতে দেখা যাচ্ছে 8,324 জনের নিয়োগ অবৈধ, এটা তদন্তে উঠে এসছে। ফলে সেখান থেকে প্রধান বিচারপতিরও প্রশ্ন যে 8,324 জনের নিয়োগ যদি অবৈধ হয় তাহলে পুরো প্যানেল বাতিল করার যৌক্তিকতা কোথায়? অর্থাৎ যেটাকে মানে বিষয়টা হচ্ছে যেটাকে এসএসসিও বলছে যে এরা হচ্ছে গিয়ে অবৈধ, ফলে প্রায় 19,000 চাকরিজীবী তারা ছিলেন, তাদের নিয়োগ স্বচ্ছভাবে হয়েছে। এখন এই এটাকে এত সহজে এই যোগ্য আর অযোগ্যদের আলাদা করাটা সম্ভব নয়, কারণ তদন্তে এখনো পর্যন্ত 8,300 জনের নিয়োগ সেইটা অযোগ্য বলে উঠে এসছে, কিন্তু এর বাইরেও যে কেউ অযোগ্য নেই সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাবে না, কারণ পুরো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অস্বচ্ছতা রয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ। ফলে এর বাইরেও যে কারো নিয়োগ অবৈধভাবে হয়নি সেটা এখনই বলে দেওয়া
বলাটা ঠিক হবে না, কারণ তদন্তে এখনো পর্যন্ত 8,324 জনের নাম উঠে এসছে। ভবিষ্যতে যে আরও কারোর নাম উঠে আসবে না সেটা এখনই বলা যাচ্ছে না। ফলে এই নিয়ে এখন সুপ্রিম কোর্টে একবারে তোমায় বলতে পারি শেষ পর্যায়ের সওয়াল জবাব চলছে। অর্থাৎ কোর্ট এইটা দেখছে যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা তা নিয়ে এসএসসির একরকম যুক্তি রয়েছে, আইনজীবী বিকাশ ভট্টাচার্যের আর একরকম যুক্তি রয়েছে। এখন এই মুহূর্তে প্রধান বিচারপতির বেঞ্চ তিনি কি সিদ্ধান্ত নেয় সেই দিকেই এখন আমাদের লক্ষ্য রাখতে হবে। সিট দেওয়া তথ্যে 8,324 জন অযোগ্য, 8,324 জনের নিয়োগ অবৈধ জানালো সুপ্রিম কোর্ট। এখন 8,324 জনের নিয়োগ অবৈধ হলে পুরো প্যানেল বাতিল করা হলো কেন? আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে এই প্রশ্ন করেছে সর্বোচ্চ আদালত। অবৈধ নিয়োগ হয়েছে সুপ্রিম কোর্টে মানলো এসএসসি, পুরো নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ কোর্টে দাবি করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কিসের ভিত্তিতে যোগ্য এবং অযোগ্যদের বিভাজন করছেন এসএসসির কাছে জানতে চাইলো সর্বোচ্চ আদালত। নাইসার কাছে থাকা তথ্যের ভিত্তিতে অযোগ্যদের তালিকা তৈরি করা হচ্ছে, অযোগ্য এবং যোগ্যদের বিভাজন নিয়ে এই দাবি স্কুল সার্ভিস কমিশনের। নেক্সট ডেট অফ হিয়ারিং 16 জুলাই রেখেছে এবং 16 জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না। তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে, মামলা হেডেক বলে, এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই। এটাই হচ্ছে আদেশ। দাদা, আপনি একবার বললেন ওকে যদি এটা ঠিক হয়ে যায় কারা ন্যায্যভাবে পেয়েছে কারা মানে ইলিগালি পেয়েছে, যদি এটা সেগ্রিগেট করা যায় তাহলে আপনার কোনো গ্রাজ থাকবে না, আপনি ওটা বলেছেন। আমরা পরিষ্কার বলছি, যদি কেউ দেখাতে পারে যে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে, নিয়োগের পেছনে দুর্নীতি, তার চাকরি যাবে, তার চাকরি থাক, আমার কোনো আপত্তি নেই। আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা। এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে, অনেক আইনি জটিলতা আছে, সেটা নিয়ে 16 তারিখে শুনানি হবে। আরও মুশকিল হচ্ছে, দেখা গেল যে সকলে মিলে এমন হইচই করছে এখানে, এটা অদ্ভুত ব্যাপার, যার ফলে বিচারপতিরা খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ছে। বললেন তো, হ্যাঁ, কেন একদল লোক খুব চেঁচাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি করে, তখনই বললেন যে এতে রাজনীতি জায়গা না। বলছিল যে তারা এই সেগ্রিগেশনটা কি করে করা সম্ভব সেটা আজকে তারা জানাবে। আজকে তাদের যে বক্তব্য সেটা থেকে কি আদৌ কোনো অবস্থান স্পষ্ট হয়েছে? তারা মুখে তো বলছেন যে আমরা সেগ্রিগেট করব, কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছি না। আমরা যে সওয়াল করলাম সেটা জাজমেন্টে রেকর্ড করেছি, এসএসসি বলছে আমরা করতে পারছি না। এখন দেখা যাক পরের দিন শুনানি কি হয়। আজকে বললেন কি এসএসসি যদি এফিডেভিট করে সেগ্রিগেট করে দেয় তাহলে আপনাদের কোনো সমস্যা নেই? নিশ্চয়ই। তো আপনাদের কোনো আশঙ্কাও রয়েছে যে হাইকোর্টে তো এটা হলো না, সুপ্রিম কোর্টে কি করে দেবে ওরা? ওদের তো বলতে হবে, তারপরে তদন্ত করলে বেরোবে তারও সব চুরি হয়েছে। দেখা যাক কি দেয় ওরা। অর্থাৎ আপনারা শুনলেন হাইকোর্টের যে সিবিআই নির্দেশ সেটা বহাল রাখলো সুপ্রিম কোর্ট। হাইকোর্ট যে সিবিআই নির্দেশ দিয়েছিল সেটা বহাল রাখলো সর্বোচ্চ আদালত। তবে এখনই চাকরি যাচ্ছে না 26,000 জনের। কারণ আমরা সিস্টেমেটিক ফ্রড এই কারণে মনে করছি, তার কারণ প্রতিটি ধাপেই নিয়োগে দুর্নীতি হয়েছে। সে ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার 0, অথচ ট্যাবুলার শিটে 53 হয়ে গেছে। আবার দেখবেন এই যারা নন লিস্টেড ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, রেশিও ভায়োলেশন করে চাকরি পেয়েছে। আজকে তো ধরুন শুধুমাত্র ইন্টারিম প্রোটেকশন, এটা ভাববেন না যে ফাইনাল জাজমেন্ট, ফলে ইন্টারিম প্রোটেকশন, কারণ সমস্ত কাউন্সিলদের ইভেন শুনতেও পারেননি, যারা এসএলপি ফাইল করেছেন তাদেরও সমস্ত শুনতে পারেননি, ইভেন আমরাও পুরো সম্পূর্ণ শুনানি করতে পারিনি। আজকে শুধুমাত্র যেহেতু মামলাটি পরবর্তী দিন শুনানি হবে 16 জুলাই 2024, ফলে সেই দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিত আছে। কিন্তু তার সঙ্গে একটা রাইটার দিয়েছেন, কি বলেছেন, যে যদি বাতিল হয় তাদের কিন্তু এই আন্ডারটেকিং দিতে হবে, তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে। ফলে এই আন্ডারটেকিং একটা রাইটার সহ কিন্তু স্থগিতাদেশ, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, যে তাদের যারা আইডেন্টিফাইড হবে, যাদের ইলিগালিটিস আইডেন্টিফাইড হবে, তাদের কিন্তু বেতন সহ সে বেতনগুলো ফেরত দিতে হবে। বাকিগুলো তো সিবিআই তদন্ত চালিয়ে যাবে, একদম বলেছে। সেটা কোন ক্ষেত্রে সিবিআই যেমন তদন্ত চালাচ্ছিল যে এই যে ইলিগালিটিস যা কি হয়েছে সেই বিষয়ে যেমন তদন্ত চালাচ্ছিল, অ্যাজ ইট ইজ তদন্ত চালিয়ে যাবে। মতো হাইকোর্টের যে রায় দিয়েছিল সেটা তো স্টে দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে 16 তারিখ, আগামী 16 জুলাই ফার্দার হিয়ারিং হবে। অর্থাৎ এই দুটোই সব থেকে বড় পয়েন্ট আজকে দীর্ঘ শুনানির পর। চিফ জাস্টিস বারবার জাস্টিফাই করছিলেন এই অর্ডারের জন্য, তার কারণ একটা বড় সংখ্যক যারা চাকরি পেয়েছিলেন 25,000 থেকে বেশি, তাদের একটা পরিমাণ অনেক বেশি ছিল, তাই যেটাকে বেসিস করে কলকাতা হাইকোর্টে অর্ডার দিয়েছিল, যেটা নাইসার একজন প্রাক্তন কর্মচারী বাড়ি থেকে গাজিয়াবাদ থেকে যে ওএমআর শিটের হার্ড ডিস্কগুলো তারা পেয়েছিলেন, যেটাকে বেসিস করে এই অর্ডারটা দেওয়া হয়েছিল, সেটা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে সুপ্রিম কোর্টের কাছে। সেটার জবাব হয়তো আগে খোঁজার চেষ্টা করা হবে পরবর্তী হিয়ারিংগুলোতে। তার সঙ্গে সঙ্গে সেগ্রিগেট করা যেখানে সম্ভব রয়েছে, আজকে চিফ জাস্টিস এটা বলেছেন যে যেখানে
সেখানে কারা টার্নিস্ট, কারা নন টার্নিস্ট, কারা এলিজিবল, কারা বেআইনিভাবে চাকরি পেয়েছে সেটাকে সেগ্রিগেট করা সম্ভব রয়েছে, যেখানে রাজ্য সরকারও এটা বলছে, এসএসসিও বলছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন বোর্ডও আজকে বলেছে। সেক্ষেত্রে সেটাকে দেখা উচিত এবং এইভাবে সবার চাকরিটা একসঙ্গে বাতিল করা ঠিক হবে না। তাই আপাতত সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেটাকে স্টে করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে আগামী 16ই জুলাই পরবর্তী হিয়ারিংয়ের ডেট দিয়েছে। তবে আরও একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল কি সিবিআই তদন্ত করবে কি করবে না, কেন কি রাজ্য সরকারের ক্ষেত্রে সিবিআই তদন্তের মধ্যে পয়েন্ট নম্বর 8 যে কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল সেটাতে বলা হয়েছিল কি যারা ক্যাবিনেট নোট তৈরি করেছিলেন সুপার নিয়ারির পোস্ট ক্রিয়েট করার জন্য, যেখানে এক্সট্রা একটা প্যানেল তৈরি করা হয়েছিল, তাদের বিরুদ্ধেও প্রয়োজন হলে সিবিআই কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। এর আগে রাজ্য সরকার বলেছিল কি এইটা তো যদি কার্যকর হয় তাহলে সিবিআই পুরো মন্ত্রিসভাকেই জেলে পুরে দেবে, যেহেতু এখন ইলেকশন চলছে সেখানে। এই প্রশ্নগুলো উঠেছিল। আজকেও রাজ্য সরকার তরফ থেকে বলা হয় কি সেই প্যানেল নিয়ে কাউকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়নি, এবং যখন সেই প্যানেল তৈরি করা হয়েছিল তখনও বলা হয়েছিল কি সাবজেক্ট টু দ্য ফাইনাল অর্ডার অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট। সেক্ষেত্রে কেন এই ধরনের অর্ডার দেওয়া হয়েছে সেই পোর্শনটার উপর আজকে স্টে দিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ 16ই জুলাই অবধি কোনো মন্ত্রীকে বা ক্যাবিনেট নোট যারা তৈরি করেছিলেন তাদের বিরুদ্ধে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নিতে পারবে না সিবিআই। তবে হ্যাঁ, তদন্ত চালিয়ে যাবে, কারণ সলিসিটর জেনারেল তুষার মেহতা এটা মেনশন করলেন কি তদন্তের ক্ষেত্রে কী হবে, পয়েন্ট নম্বর 7-এ যেটা বলা হয়েছে বা বাকি জায়গাগুলো বলা হয়েছে কলকাতা হাইকোর্টের অর্ডারে, সেটাতে আজকে সুপ্রিম কোর্ট বলেছে কি তদন্ত চালিয়ে যাবে সিবিআই। যে ইলিগ্যালিটিগুলো হয়েছে সেটার ক্ষেত্রে আমাদের সঙ্গে একজন রয়েছেন শিক্ষক, যিনি ক্লাস 9-10-এর শিক্ষক। আপনি, আপনার নাম কি? কোথায় পড়ান আপনি? আমি হচ্ছে মগরাহাটে কলস হাই স্কুল। প্রায় আমার স্কুলে 3500-এর অধিক স্টুডেন্ট আছে। তো আপনাদের আজকে অর্ডারের মধ্যে অর্ডার শুনে কি মনে হয়? আজকে অর্ডার তো আমি খুব খুশি। আজকে সকাল থেকে আমাদের চিফ জাস্টিস আমাদের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণভাবে শুনলেন এবং আমরা আশাবাদী আমাদের ওপর ন্যায় বিচার একটু আপাতত হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে আরও আমাদের কিভাবে আমাদের নিজের স্কুলে আমাদের কোনো অ্যালিগেশন নেই, কোনো সিবিআই রিপোর্টে আমাদের কেউ নেই। এখনই চাকরি যাচ্ছে না 26,000-এর। হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে 16ই জুলাই ফের শুনানি। এসএসসি যোগ্য অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল ন্যায্য নয়। পুরো প্যানেল বাতিল হলে তার অভিঘাত অস্বীকার করতে পারে না আদালত। সংক্ষিপ্ত রায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। নিয়োগে যে অতিরিক্ত শূন্যপদ হাইকোর্টের স্থগিতাদেশ বহাল চিহ্নিত করতে পারলে আপনাদের জানিয়ে রাখি পরপর যে 3টে বিষয় চাকরি বাতিল, যে 26,000-এর হাইকোর্টের যে নির্দেশ ছিল সেটা কার্যকর হচ্ছে না। 16ই জুলাই পরবর্তী শুনানি রয়েছে, তখনই জানা যাবে। আর 12% সুদ সহ যে বেতন ফেরতের নির্দেশ সেটা চাকরি প্রার্থীদের মুচলেখা দিয়ে চাকরি করতে হবে, তারা চাকরি করতে পারবেন, কিন্তু মুচলেখা দিতে হবে যে তারা অযোগ্য নয়। যদি ভবিষ্যতে তারা অযোগ্য প্রমাণিত হয় তাহলে 12% সুদ সহ